সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বে চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। এর 22তম পর্বে একটু কঠিন একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। কঠিন বলছি এই কারণে যে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটা 1.2 এর সাথে রিলেটেড এবং এর সাথে 9.2 এর সাথেও রিলেটেড। দুইটা অনুশীলনীকে একসাথে করে নিয়েই এই সৃজনশীলটা। তো সৃজনশীল প্রশ্নটা আমরা একটু দেখি। বলা আছে সৃজনশীল প্রশ্নটাতে যে দেওয়া আছে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x, প্রদত্ত ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। খ নং প্রশ্নটাতে বলা আছে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং এর বৈশিষ্ট্য লেখো। আর গ নং প্রশ্নটাতে বলা আছে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করে এটি এক এক কিনা তা নির্ধারণ করো এবং বিপরীত ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে প্রথম প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। প্রথম প্রশ্নটাতে বলা আছে যে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। আমরা এর আগে গ্রাফের মাধ্যমে দেখছিলাম যে গ্রাফের মাধ্যমে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়, কিন্তু এখানে তো আমাদের গ্রাফের কোনো ওয়ে নাই, যার কারণে হাতে কলমে আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এর জন্য আমাদেরকে কয়েকটা ধাপে কাজ করতে হবে। একটু আলাদাভাবে যদি দেখি, এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এক্স যদি 0 এর কাছাকাছি হয়, তাহলে ওয়াই কি হবে? ওয়াই ইকুয়াল 2 টু দি পাওয়ার 0, তার মানে ওয়াই হবে 1। আচ্ছা, x যদি -2 হয় সাপোজ, তাহলে y এর মানটা কি হবে? 2 টু দি পাওয়ার -2, তার মানে 1 ডিভাইড বাই 2 স্কয়ার, মানে 1 ডিভাইড বাই 4। ঠিক একইভাবে x যদি আমরা দিতাম এরকম যে x ইকুয়াল -4, তার মানে সেটা আসতো কি যে y ইকুয়াল 2 টু দি পাওয়ার -4, মানে 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 1 ডিভাইড বাই 16। 1 ডিভাইড বাই 16 মানে এর একটা নির্দিষ্ট মান আছে, যে মানটার মাধ্যমে আমরা বলতে পারি যে এটা হচ্ছে y এর মান। তো আস্তে আস্তে আমরা কি দেখতে পাচ্ছি যে x এর মান যত বেশি ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ গ্রাফ পেপারের মাধ্যমে যদি আমি বলি যে এটা x নর, সো এটা x, সো যত বেশি এই বাম দিকে যাচ্ছে আস্তে আস্তে এখানে এখানে এভাবে যত দেখি x এর দিকটা চেঞ্জ হচ্ছে, y এর মানটা তত কি হচ্ছে আস্তে আস্তে জিরোর দিকে, অর্থাৎ শূন্যর কাছাকাছি যাচ্ছে। দেখুন 1.4 মানে হচ্ছে 0.25, সো 1 ডিভাইড বাই 16 মানে এটা আরো কম হবে। সো একে একে কিন্তু কমতেছে, তাই তো? তো এর অর্থটা হচ্ছে x যখন মাইনাস ইনফিনিটির দিকে, অর্থাৎ আস্তে আস্তে মাইনাসের কমতে থাকতেছে, -6 হতে পারে, -8 হতে পারে, -10 বা এরকম করে -12, এরকম করে আস্তে আস্তে যখন কমতেছে, তখন y এর মানটা কি হচ্ছে? তখন y এর মানটাও আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। সো তখন x ইজ বিলংস টু মাইনাস ইনফিনিটি, তখন আমরা বলতে পারতেছি যে y বিলংস টু 0, জিরোর কাছাকাছি। আচ্ছা, এটা গেল প্রথম অংশটা। এরপরে আবার চিন্তা করুন যে x এর মানটা যদি আমি বাড়িয়ে দিই, x এর মান তো 0 দেখলাম, x এর মান যদি 1 হতো তাহলে কি y এর মান কি আসে? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। x এর মান যদি আমরা 2 বলি তাহলে y এর মান 2 স্কয়ার ইকুয়াল 4। তাহলে x এর মান যদি আমরা 3 বলি তাহলে y এর মান 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। x এর মান যদি আমি 4 বলি তাহলে y এর মান 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এর অর্থটা কি? x এর মান যখন প্লাস করে বাড়তেছে, 1 2 3 4 এরকম করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেম ভাবে y এর মানটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এর অর্থটা হচ্ছে যে x যখন প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন y টা যাচ্ছে কি প্লাস ইনফিনিটির দিকে। তো এটা যখন আমরা পাচ্ছি, তার মানে এখান থেকে আমরা কি পাই যে x এর মানটা হচ্ছে ডোমেন। সো আমরা বলতে পারি যে ডোম টি অফ এফ ইকুয়াল হবে কি, এখানে আছে মাইনাস ইনফিনিটি আর আছে প্লাস ইনফিনিটি, এই দুটো হবে এর উত্তর। ঠিক একইভাবে যদি রেঞ্জ বলি, রেঞ্জ অফ ফাংশন, তাহলে y এর মান কি কি আসছে? 0 এন্ড প্লাস ইনফিনিটি। সো ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে এই প্রশ্নের জন্য সমাধান এভাবে আসবে। এখন এটা আমাদেরকে একটু বাংলায় লিখে দিতে হবে। বাংলায় কিভাবে লিখে দেব সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা বাংলায় বলতে পারি কি যে এখানে দেওয়া আছে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x, তাহলে x যখন 0 তখন y ইকুয়াল 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এর অর্থ x এর ঋণাত্মক যে কোনো মানের জন্য কি y এর মানটা কোনো সময় শূন্যের খুব কাছাকাছি যায়, কিন্তু কোনো সময় শূন্য হয় না। কোনো সময় শূন্যের কাছাকাছি যায়, অর্থাৎ আস্তে আস্তে কমতে থাকতেছে, 0.25,
125, 0.0625 এরকম করে আস্তে আস্তে কমতেছে, কিন্তু কখনোই কিন্তু জিরো হবে না, জিরোর কাছাকাছি চলে যাবে। তো এই জন্য আমরা বলতে পারি যে এক্স যখন মাইনাস ইনফিনিটি অর্থাৎ আস্তে আস্তে কমতেছে, তখন ওয়াই এর মান জিরোর কাছাকাছি বা জিরো। সো ঠিক একইভাবে যদি আমি বলি যে এক্স এর যে কোনো ধনাত্মক মানের জন্য, ঋণাত্মক মান তো দেখলাম, ধনাত্মক মানের জন্য ওয়াই এর মান ক্রমান্বয়ে ডান দিকে বা উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে, এর অর্থটা হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে যাবে। এই জন্য আমরা বলতে পারি যে এক্স যখন প্লাস ইনফিনিটি তখন ওয়াই এর মান হচ্ছে প্লাস ইনফিনিটি, অসীমের দিকে। তাহলে এই জন্য আমরা বলি ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জ হচ্ছে জিরো থেকে প্লাস ইনফিনিটি। এই ছিল 14 নং প্রশ্নের ক এর সমাধান। আমরা 14 নং প্রশ্নের খ এর সমাধানে যাব। খ নং প্রশ্নটাতে বলা আছে যে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x এর লেখচিত্র অঙ্কন করো। তো এই ধরনের লেখচিত্র আমরা এর আগেও অঙ্কন করছি, সো সেটাই করতে হবে দ্বিতীয়বার, যে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x আছে। তাহলে লেখচিত্রের জন্য আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলোই বলতে পারি, যে আমরা লেখচিত্র অঙ্কনের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, বা x এর এবং y এর মানগুলো নিম্নরূপে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। সো আমরা বলছিলাম যে হতে পারে যে প্লাসের দুইটা, মাইনাসের দুইটা এবং শূন্য সহ, অথবা প্লাসের তিনটা, মাইনাসের তিনটা সাথে শূন্য সহ আমরা নিতে পারি। সো আমরা যদি x এর মান এই শূন্য থেকে ধরি, শূন্য যদি নিই, তাহলে দেখুন 2 টু দি পাওয়ার x এর মান 0, 2 টু দি পাওয়ার 0 মানে পৃথিবীর যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 দেওয়া হয় তার মান কত আসে? 1। সো 0 এর জন্য এটার মান আসছে কত? 1। ঠিক একইভাবে যদি আমি বলি যে এখানে 1 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2। সো 1 এর জন্য আমরা এখানে বলতে পারি যে এটার মান হচ্ছে 2। ঠিক একইভাবে 2 এর জন্য যদি আমরা হচ্ছে x এর মান 2 দিই, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। সো 2 এর জন্য আমরা বলতে পারি যে এখানে মান হচ্ছে 4। এরপরে আসুন দেখি, এখানে যদি -1 দিতাম তাহলে কি হতো? 2 টু দি পাওয়ার -1 মানে কি? 1 ডিভাইড বাই 2। 1 ডিভাইড বাই 2 মানে কি? 0.5। 0.5 যেহেতু, তার মানে আমরা এখানে বলতেই পারি যে -1 এর জন্য আমরা এখান থেকে পাইছি হচ্ছে 0.5। ঠিক একইভাবে যদি আমি 2 টু দি পাওয়ার -2 দিতাম, তার মানে কি? 1 ডিভাইড বাই 2 স্কয়ার হতো। 2 স্কয়ার মানে 1 ডিভাইড বাই 4। 1 ডিভাইড বাই 4 মানে 0.25। সো 0.25। আর -3 দেওয়ার অর্থটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1 ডিভাইড বাই 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 1 ডিভাইড বাই 8। 1 ডিভাইড বাই 8 এর অর্থটা হচ্ছে 0.125, এটা মান আসে। সো এই মানগুলো আমরা পেয়ে যাই। এটা আমরা ক্যালকুলেটরে ইচ্ছা করলে বের করতে পারি। আমরা প্রথম দিকের 8 নং প্রশ্ন এবং 9 নং প্রশ্নের সমাধান দেখতে পারেন। ক্যালকুলেটরে এই মানগুলো কিভাবে বের করা যায় সেখানে দেখানো আছে। সো এখন আমরা যে কথাগুলো বলি সাধারণত, যে বলবো যে x ও x নর এবং y ও y নর, x ও x নর বরাবর x অক্ষ এবং y ও y নর বরাবর y অক্ষ ধরে এই বিন্দুগুলো, যে বিন্দুগুলো আমরা পাইছি সেই বিন্দুগুলো, অর্থাৎ x অক্ষের দিকে বা y অক্ষের দিকে ক্ষুদ্রতম বর্গের 4 বাহুর দৈর্ঘ্যকে 1 একক, অর্থাৎ প্রত্যেকের সাথে উপরে x এর মান এবং y এর মান যা কিছু আছে সবকিছুর সাথে আমরা 4 দ্বারা গুণন করে সেই মানগুলোকে এখানে বসাবো। তাই তো, বসিয়ে আমরা লেখচিত্রটা অঙ্কন করতে পারি, সেই জিনিসটাই আমরা এখানে বলেছি। তাহলে এই বিন্দুগুলো স্থাপন করে সাবলীলভাবে যোগ করে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x এর লেখচিত্র অঙ্কন করি। তো আমরা গ্রাফ পেপার নেব। একটা গ্রাফ পেপারে আমরা জানি যে x এক্সিস ডান দিকে হচ্ছে প্লাস, x এর মান প্লাস হচ্ছে ডান দিকে, আর ঠিক একইভাবে x এর মান মাইনাস হচ্ছে এই বাম দিকে। ঠিক একইভাবে y এক্সিস এর ক্ষেত্রে উপরেরটা হচ্ছে প্লাস, এর y এর মান প্লাস হচ্ছে উপরের দিকে এবং y এর মান মাইনাস হচ্ছে নিচের দিকে। তো এখন এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে 0 0 মূল বিন্দু। তো আমরা এখানে যে বিন্দুগুলো আছে -3 এবং 0.125, এটাকে যদি আমি 4 দ্বারা গুণন করি, তার মানে আসে বিন্দুটা আসে -12। আর এটাকে 4 দ্বারা যদি আমরা গুণন করি তাহলে আসতেছে কত? 0.5। তার মানে -12 এবং 0.5। তো এখান থেকে মাইনাস মানে হচ্ছে বাম দিকে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12। এরপর হচ্ছে দশমিকের দিকে, অর্থাৎ হচ্ছে এক অর্ধেক, তার মানে এই অংশটা পর্যন্ত আসবে হচ্ছে প্রথম।
তো এটা হচ্ছে প্রথম বিন্দু -3 এবং 0.125। এরপর আছে -2 এবং 0.25। সো এই বিন্দুটা কি হবে যদি আমরা 4 দ্বারা গুণন করি তাহলে মাইনাসের 8 আর এখানে 4 দ্বারা গুণন করলে আসবে কত 1। তার মানে মাইনাসের 8 মানে কি বাম দিকে আসবে 1 2 3 4 5 6 7 8 আর 1 মানে হচ্ছে প্লাসের 1, তার মানে এই ঘরটা হবে হচ্ছে আমাদের জন্য এই ঘরটা হবে, তাই তো? এই ঘরটাতে বিন্দু বসাতে পারি, তাহলে এটা হচ্ছে -1, এটা -2, দুঃখিত, এটা -2 and 0.25। এরপর আসি যে এই বিন্দুটা একটু ভুল হয়ে গেছে, এটার জন্য এটা হবে এই যে -1, এই যে -1 এই বিন্দুটা কিন্তু হচ্ছে এটা, অ্যাকচুয়ালি এটা বিন্দু আর এটা হচ্ছে বিন্দুটা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এটার উপরে চলে আসছে। আচ্ছা, তো দেখুন -1 এবং 0.5 এই অংশটা হচ্ছে এটা। তো -1 মানে কি, -1 কে 4 দ্বারা গুণন করলে মাইনাসের 4 হয়, আর 0.5 কে যদি 4 দ্বারা গুণন করি তার মানে হচ্ছে 2 হয়। তো 4 মানে হচ্ছে মাইনাসের 4 মানে 1 2 3 4, 4 আর দুইটা ঘর উপরে যাবে, তার মানে এই ঘরটা হবে হচ্ছে এটা -1 এবং 0.5। এরপর আছে 0 and 1, 0 এর সাথে 4 দ্বারা গুণন করলে 0ই হয়, আর 1 এর সাথে 4 দ্বারা গুণন করলে 4 হয়, তাহলে 0 and 4। সো 0 4 যদি বলি আমি তাহলে 1 2 3 4। সো এই ঘরটা হবে হচ্ছে 0 and 4, মানে হচ্ছে 0 and 1। তারপর 1 and 2, 1 এর সাথে যদি আমি 4 দ্বারা গুণন করি তার মানে 4, 2 এর সাথে যদি 4 দ্বারা গুণন করি সেক্ষেত্রে 8। সো 1 2 3 4, 4 8 ঘর মানে হচ্ছে উপরের দিকে আসতে হবে 2 4 6 8। এই বিন্দুটা হচ্ছে আমাদের 1 and 2। তারপর আছে 2 and 4, 2 কে যদি 4 দ্বারা গুণন করি তার মানে 8, 4 এর সাথে যদি 4 দ্বারা গুণন করি তাহলে 16। তাহলে 8 ঘর যেতে হবে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর যে 16 ঘর, তার মানে হচ্ছে এটা যেহেতু 18 ঘর আছে 2 ঘর আমরা মানে হচ্ছে এই পর্যন্ত 16 ঘর টোটালটা, তাহলে 16 ঘর এই পর্যন্ত আসে। সো এখন এই রেখাটা ফ্রি হ্যান্ডে আমাদের যোগ করে দিতে হবে, যতটুকু সম্ভব ফ্রি হ্যান্ডে চেষ্টা করবেন যোগ করে দেওয়ার জন্য সুন্দর করে, যদিও আমার হাতের লেখাটা সুন্দর না আর কম্পিউটারে এইভাবে যোগ করাটাও কোয়াইট ইম্পসিবল, তারপরেও চেষ্টা করছি যতটুকু সম্ভব এভাবে ফ্রি হ্যান্ডে চেষ্টা করবেন যোগ করে দেওয়ার জন্য। সো এটা আমরা বলতে পারি যে এইভাবে যোগ করে দিয়ে এই ধরনের একটা রেখা তৈরি হলো। এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য খ এর সমাধান বা এই গ্রাফটাই আঁকতে বলছে। তাহলে এখানে আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে এর খ নং প্রশ্ন, যে আমাদেরকে এখানকার বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে। আমি প্রথম দিকেই বলছিলাম আমাদের লেখচিত্রের সাথে সাথে লেখচিত্রের বৈশিষ্ট্য উপস্থাপন করতে হতে পারে। সো এখানে বৈশিষ্ট্যগুলো কি কি দেখুন, এই রেখাটা কি ঊর্ধ্বগামী, উপরের দিকে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি কি যে রেখাটা ঊর্ধ্বগামী। আর লেখাটা যে কোনো একটা বিন্দুগামী মানে হচ্ছে 0 1 বিন্দুগামী। সো 0 1 বিন্দুগামী আমরা এটা বলতে পারি যে 0 1 বিন্দুগামী, লেখচিত্রটি ঊর্ধ্বগামী অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। আর এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মানটা ধনাত্মক অর্থাৎ ঋণাত্মকের দিকে, অর্থাৎ নিচের দিকে কোনোই মান নাই। যেহেতু নিচের দিকে কোনো মান নাই তার মানে আমরা বলতে পারি যে এক্স এর যে কোনো মানের জন্য আমরা যে ওয়াই পাচ্ছি ওয়াইটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। সো এটাই হচ্ছে এই লেখচিত্রটার জন্য বৈশিষ্ট্য। আশা করি এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে আমি প্রথমে বলবো যে আমার যে 8 নং বা 9 নং এর যে ভিডিওগুলো আছে সেই অংশগুলো দেখলে আলটিমেটলি এই প্রশ্নগুলো নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, সেখানে আমরা সমাধানগুলো করে দিই। আর এছাড়াও আমরা নিয়মিতভাবে ভিডিও তো আপলোড করছি, আপনারা কমেন্টস করলে আমরা প্রত্যেকটা কমেন্টস পড়ি ইনশাল্লাহ। হয়তোবা কমেন্টসের রিপ্লাই দিতে একটু দেরি হয়, বাট কমেন্টস সাথে সাথে আসার সাথে সাথে পড়ি এবং সেই কমেন্টসের অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি। সো এরপরে আমাদেরকে প্রশ্নটা বলা আছে যে গ নং প্রশ্নটাতে বলা আছে যে এই ফাংশনটা হচ্ছে, এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার আমরা গ নং প্রশ্নটাতে একটু দেখে আসি। গ নং প্রশ্নটা ছিল ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো, তার মানে এই y ইকুয়াল 2 টু দি পাওয়ার x এটার বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে এবং সেটা এক এক ফাংশন কিনা তা নির্ধারণ করে দিতে হবে। তারপরে বিপরীত ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে হবে।
তাহলে আমাদের দেওয়া আছে এটা, এর বিপরীত ফাংশনটা যদি আমরা তৈরি করতে চাই, বিপরীত ফাংশনটা করার অর্থটা কি, যে আমরা জানি যে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখন এই উপরে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x আছে, তাই তো এই এক্সটাকে প্রথমে আমাদেরকে নিচে নামায় নিয়ে আসতে হবে। সো নিচে নামানোর জন্য একটাই পন্থা, সেটা হচ্ছে লগ কে ইউজ করতে হবে। লগারিদম যদি ইউজ না করি তাহলে এই এক্সটা নিচে আসবে না। সো আমরা জানি যে লগারিদমের সূত্র অনুযায়ী যে এই এক্সটা তখনই উপরে আসবে যখন আমরা বলবো যে এক্স ইকুয়াল লগ এই ওয়াইটা ওখানে যে পাওয়ার হয়ে যাবে কিন্তু বেজ হয়ে যাবে 2, তাহলে এটা এক্স ইকুয়াল লগ 2 ওয়াই, এটা হচ্ছে এক্স এর মান। এর অর্থটা হচ্ছে যে আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল যেহেতু এফ এক্স, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল আমরা বলি হচ্ছে এক্স, কেননা যখন ইনভার্স ফাংশন বলি এক্স কে যখন প্রকাশ করি এই যে এটাই হচ্ছে ইনভার্স অফ ওয়াই, তাই তো ইনভার্স অফ ওয়াই। তার মানে আমরা বলতে পারি যে ইনভার্স অফ ওয়াই ফাংশন অফ এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল লগ টু ওয়াই, তার মানে এফ ইনভার্স অফ এক্স কি হবে লগ টু এক্স, অর্থাৎ এইটার বিপরীতটা চলে আসলো কি লগ টু এক্স। এখন এই প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশনটা তার মানে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল লগ টু এক্স। এই পর্যন্ত হচ্ছে প্রথম অংশটুকু। তাহলে এই অংশটুকু যদি আপনি করেন 4 মার্কের মধ্যে অন্তত 1 মার্ক পাচ্ছেন। এরপর আসেন পরের প্রশ্নটা বলছে যে এই ফাংশনটি এক এক কিনা, অর্থাৎ এই যে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x বিপরীত ফাংশনটি f অফ x ইকুয়াল log 2x, এই ফাংশনটা এক এক কিনা। এখন এক এক ফাংশন বলতে কি বোঝায় সেটা একটু চিন্তা করুন। এই সম্পর্কে চমক হাসান ভাইয়া খুব দারুণ একটা উদাহরণ দেয়, বা অন্যান্য অনেকগুলো স্যার অনেকগুলো সুন্দর উদাহরণ দেয়। আম গাছ এবং আমের উদাহরণ দেয়, যে সাপোজ যেমন মনে করুন যে কি কি আম আছে, আমরা বলতে পারি ল্যাংড়া আম, তাহলে ল্যাংড়া আমের জন্য ল্যাংড়া গাছ আছে, সো L1 বলতে পারি। তাহলে আবার মনে করেন যে ফজলি আম আছে F, তাহলে ফজলি আমের জন্য আমরা F2 F1 বলতে পারি। আবার একইভাবে যদি আমি বলি যে সাপোজ হিমসাগর আছে, তাহলে হিমসাগরের জন্য H1। এখন দেখুন তাহলে আমরা ল্যাংড়া আম পাচ্ছি কি ল্যাংড়ার গাছ থেকে, ফজলি আম পাচ্ছি ফজলির গাছ থেকে, হিমসাগর পাচ্ছি হিমসাগরের গাছ থেকে। এখানে আমরা বলে থাকি যে যদি বলি যে এক আমের জন্য, যদি বলি এক আম এক গাছ, এক আম এক গাছ, তো এই এক এবং এক থেকে অর্থাৎ প্রত্যেকটা আমের জন্য যদি আলাদা গাছ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি এক এক। ঠিক একইভাবে যদি আমরা মনে করেন যে ল্যাংড়া দেওয়া থাকলো, আবার হিমসাগর আছে, ফজলি আছে, আবার মনে করেন যে হিমসাগর আছে। এখন এখানে গাছগুলো কি কি আছে, ল্যাংড়া আছে, হিমসাগর আছে, ফজলি আছে সাপোজ। তাহলে এই এল এর জন্য এল একটা গাছ, বাট এই এইচ এর জন্য কি এই H1, অর্থাৎ হিমসাগর দুইটার জন্য কি হিমসাগর একটাই গাছ। আবার এই ফজলির জন্য এই ফজলি গাছ। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটার জন্য একক একক কিন্তু গাছ নাই, যে একটা আমের জন্য একটা গাছ এরকম কিন্তু নাই। সো এর অর্থটা হচ্ছে যে তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এক এক ফাংশন নয়, এক এক নয়, যে একটার জন্য একটা গাছ আমরা পাচ্ছি না, তার মানে হচ্ছে এটা এক এক নয়। আমি যেভাবে উদাহরণটা বুঝাই, সাপোজ ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগে পরীক্ষাতে যেটাতে ইংলিশ ডিপার্টমেন্টের 35টা সিট ছিল, সেখানে ইংলিশে যে ন্যূনতম মার্ক সেটার জন্য পাইছে হচ্ছে 2 জন, তাই তো যদি 35 জনই সিট পেয়ে থাকতো, 35টা সিটের বিপরীতে 35 জনই যদি ন্যূনতম মার্ক পেয়ে থাকতো, তাহলে প্রত্যেকটা চেয়ারের এগেনস্টে একজন করে ব্যক্তি, তাহলে একটা চেয়ার একজন ব্যক্তি, একটা চেয়ার একজন ব্যক্তি, এরকম করে 35টা চেয়ারকে কি দখল করতো কয়জন, 35 জন। তার মানে সেটাকে আমরা তখন বলতাম যে এক এক, একজন মানুষ একজন চেয়ার। কিন্তু যখন 2 জন মাত্র ভর্তি হচ্ছে একটা ডিপার্টমেন্টে, কিন্তু ওই ডিপার্টমেন্টের ক্লাসের সিট সংখ্যা কত 35 জন,
কিন্তু বাকি সিটগুলো কি, বাকি 33টা সিট ফাঁকা থাকবে। এর অর্থটা হচ্ছে কি যে আমরা বলতে পারি যে 2টা সিটের জন্য 2টা সিট দখল করতেছে, কিন্তু বাকি সিটগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে, তখন এটাকে কিন্তু আমরা এক এক বলতে পারতেছি না। সো কোয়াইট সিমিলার যে এই ধরনের। এখন ফাংশনের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে এক এক নির্ণয় করব। দেখুন আমি এফ অফ এক্স নির্ণয় করছি, এফ অফ এক্স, তাহলে এফ অফ যদি আমি এ দিই তাহলে সেটা কি আসবে লগ টু এ। এই জন্য এফ অফ যদি বি দিই তাহলে কি আসবে লগ টু বি, এরকম চেঞ্জ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই প্রত্যেকটার জন্য যখন চেঞ্জ হচ্ছে, যদি একটার জন্য একটা মানই পাওয়া যায়, বিপরীত কোনো দুইটা কোনো মান পাওয়া না যায়, তাহলে আমরা তাকে বলি এক এক ফাংশন। আচ্ছা এখন চিন্তা করুন যে দুইটা মান কিভাবে পাওয়া যায়, তাই তো দুইটা মান কিভাবে পাওয়া যায়। তো যদি আমি বলতাম যে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স, সাপোজ রুট ওভার এক্স, তাহলে এফ অফ যখন আমরা 4 দিতাম তখন এখানে রুট ওভার 4 এর জন্য আমাদের দুইটা মান আসতো, প্লাস এর মাইনাসে 2। এর মানটা কি প্লাসের 2 হতে পারে মাইনাসের 2 হতে পারে। তাহলে একটা মানের জন্য আমরা পাচ্ছি কি দুইটা মান। সো একটার জন্য যখন একটা না হয়ে দুইটা হচ্ছে তখন সেটাকে আমরা কিন্তু আর এক এক বলতে পারতেছি না। সো কোয়াইট সিমিলার হচ্ছে এটা, যে ফাংশনটা যদি একটা ফাংশনের জন্য আমি যে কোনো মান বসা ওই একটা মানই পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে এক এক ফাংশন। সো আমরা কিছুটা বুঝতে চেষ্টা করছি, বাকিটা একটু অঙ্ক করি তারপর বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে এই জায়গাটাতে আমরা কিছু জিনিস ধরে নিই, যে আমাদের তো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল লগ টু এক্স। সো আমরা ধরি যে যেহেতু এক্স ওয়ান বিলংস টু রেশনাল নাম্বার বা এলিমেন্ট অফ আর, আবার এক্স টু এলিমেন্ট অফ আর, দুইটাই আর এর উপাদান। এখন এফ অফ এক্স ইকুয়াল আমরা এটা জানি, তাহলে এফ ইনভার্স এক্স ওয়ান মানে কি লগ টু বিপরীত ফাংশন, এখানে একটু -1 দিয়ে রাখবেন প্লিজ, বিপরীত ফাংশন যেহেতু যার কারণে। তাহলে এফ ইনভার্স অফ এক্স ওয়ান মানে কি লগ টু এক্স এর পরিবর্তে আমরা তখন লিখতেছি এক্স ওয়ান। ঠিক একইভাবে এফ ইনভার্স এক্স টু মানে কি লগ টু এক্স টু। সো এখান থেকে আমরা যখন দেখতেছি যে এফ ইনভার্স এক্স ওয়ান ইকুয়াল এফ ইনভার্স এক্স টু মানে হচ্ছে লগ টু এক্স ওয়ান ইকুয়াল লগ টু এক্স টু, কারণ এই দুইটাই হচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স অফ এক্স ওয়ান এবং এক্স টু দুইটাই হচ্ছে আর উপাদান। সো যখন আমরা লগ টু এক্স ওয়ান এবং লগ টু এক্স টু পাচ্ছি, তার মানে লগ টু বাদ গেলে এক্স ওয়ান ইকুয়াল এক্স টু। সো যেহেতু এক্স ওয়ান ইকুয়াল এক্স টু, তার মানে আমরা বলতে পারি কি যে এটা হচ্ছে এক এক ফাংশন। একটার জন্য যেহেতু একটাই প্রকাশ পায় তার মানে এটা হচ্ছে এক এক ফাংশন। ঠিক সেম ভাবে এখানে আমাদেরকে বলা আছে যে বিপরীত ফাংশনটার লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে লেখচিত্র অঙ্কন করতে হবে কোনটার, বিপরীত ফাংশনটা কোনটা ছিল লগ টু এক্স, তার মানে আমরা বলতে পারি যে এফ ইনভার্স এক্স ইকুয়াল আমরা পাইছিলাম লগ টু এক্স। এখন এফ ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা বলতে পারি কি যে ওয়াই। সো এটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল লগ টু এক্স, এটা আমরা বলতেই পারি। কেন বলতে পারি, কারণ হচ্ছে গ্রাফ পেপারে তো আমাদের অন্য কোনো কিছু নাই, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আছে। সো এক্স তো এখানে আছে, তো আমাদেরকে ওয়াই তো আরেকটা জিনিস নিয়ে নিতে হবে, তো এফ ইনভার্স এক্সটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রেই আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল লগ টু এক্স, এর লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে প্রদত্ত ফাংশন ওয়াই ইকুয়াল লগ টু এক্স। যদি লগ টু এক্স হয় তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান নির্ণয় করি। তো এই মানগুলো কিভাবে আমরা ক্যালকুলেটরে নির্ণয় করতে পারবো সেটা আমরা একটু দেখে নিই ক্যালকুলেটরের মাধ্যমে, যেহেতু এটা হাতে কলমে করার কোনো কিছু না। সো ক্যালকুলেটরে কিভাবে বের করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। দেখুন আমাদের প্রথমত আগে এর লাইনটা লিখতে হবে ওয়াই ইকুয়াল লগ টু, তার মানে লগ টু মানে হচ্ছে লগ এক্স, তাই তো আলফা এক্স। এখানে অনেকে প্রশ্ন করে থাকে যে আপনি লগ টু বেস টু নিলেন না কেন। বেস এখানে বড় বিষয় না এই জায়গাটাতে, যে লগ বিভিন্ন ধরনের যদি মান থাকতো তাহলে সেক্ষেত্রে সমস্যা হতো। এখানে বেস ধরলেও যা না ধরলেও একই কথা, কেননা প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস। সো লগ এর সরাসরি আমরা লগ মান বের করব। আমরা ধরে নিই যে এখানে এক্স হচ্ছে বেস হিসেবে আছে। সো লগ এক্স ক্যালকুলেশন যদি আমরা করি, এক্স এর মান আমরা দেব হচ্ছে, যেহেতু এই জায়গাটাতে লগ টু, আপনারা দেখুন যে এই অংশটার ক্ষেত্রে আমরা পজিটিভ মান ছাড়া নেগেটিভ কিন্তু কোনো মান নিতে পারি না, কেননা লগ এর ক্ষেত্রে নেগেটিভ কোনো মান নেওয়া যায় না। নেগেটিভ কোনো মান যদি আমি সাপোজ কেন নেওয়া যায় না, এক্স এর মান আমরা মনে করলাম যে -2 দিই, তাহলে এর কি কোনো মান আসবে? দেখুন ম্যাথ এরর আসতেছে, অর্থাৎ এর অর্থটাই হচ্ছে যে এইটার কোনো মান নাই। সো আমরা কি করতে পারি যে ক্যালকুলেশনে যেয়ে এক্স এর মানটা আমরা মনে করেন যে 0.5 থেকে নিলাম,
5 নিলে তাহলে -0.30, তাহলে -0.3 বলতে পারি। তারপর আবার ক্যালকুলেশনে গিয়ে যদি আমি x এর মান 1 দিই, এর অর্থটা হচ্ছে যে 0, তার মানে 1 এর জন্য 0। ঠিক একইভাবে ক্যালকুলেশনে গিয়ে যদি আমি 2 দিই, তাহলে তার মান আসে প্লাসের 0.3, তো প্লাসের 0.3। ক্যালকুলেশনে গিয়ে যদি আমি এটা 3 দিই, তাহলে সেক্ষেত্রে মান আসে 0.47, মানে 0.5 আমরা বলতে পারি, কেননা 4 এর পর 7 আছে, 5 এর বেশি, যার কারণে 0.5 বলতে পারি। ঠিক একইভাবে ক্যালকুলেশনে যদি আমি 4 দিই, তাহলে সেক্ষেত্রে আসে হচ্ছে 0.60। ক্যালকুলেশনে যদি 5 দিই, তাহলে সেক্ষেত্রে আসে 0.69, মানে হচ্ছে 7। ক্যালকুলেশনে যদি আমি 6 দিতাম, তাহলে কি আসতো 0.77, মানে হচ্ছে 0.8। সো আলটিমেটলি এই ধরনের মানটা আসতো। তাহলে আমরা এই কথাগুলো লিখে ফেলবো যে গ্রাফ পেপারে এক্স ও এক্স নর বরাবর এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই নর বরাবর ওয়াই অক্ষ এবং মূলবিন্দু আমরা জানি 0। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের দুই বাহুর দৈর্ঘ্যকে 1 একক, অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে তার সাথে 2 গুণন করতে হবে, প্রত্যেকটার সাথে 2 গুণন করতে হবে। তার মানে এখানে আসবে 1, এখানে 2 গুণন করলে 2, এখানে 2 গুণন করলে আসবে 4, এখানে 2 গুণন করলে আসবে 6, এখানে 2 গুণন করলে আসবে 8, এখানে 2 গুণন করলে আসবে 10। ঠিক সেম ভাবে এখানে যদি 2 গুণন করি, তাহলে মাইনাসের 0.6 আসবে। ঠিক একইভাবে যদি এখানে 2 দ্বারা গুণন করি, তার মানে 0, এখানে 2 দ্বারা গুণন করলে সেক্ষেত্রে 0.6 আসে। এখানে 2 দ্বারা গুণন করার অর্থটা হচ্ছে 1, এখানে 2 দ্বারা গুণন করার না, দুঃখিত, y এর ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করব। y এর ক্ষেত্রে যেহেতু এটা ছোট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এটাকে 10 দ্বারা গুণন করতে পারি, কারণ তাছাড়া আমরা বুঝতেই পারবো না যে y এর ঘরটা কত দূর পর্যন্ত যাচ্ছে, কারণ এইখানে সবগুলোই হচ্ছে দশমিকের মান। সো যেহেতু দশমিকের মান, এই কারণে আমরা এখানে অন্তত 10 দ্বারা গুণন করব। সো এটার সাথে যদি 10 দ্বারা গুণন করি, তার মানে হচ্ছে -3 আসে। এখানে যদি 10 দ্বারা গুণন করি, তার মানে হচ্ছে 0ই থাকতেছে। এখানে 10 দ্বারা গুণন করলে +3, 10 দ্বারা গুণন করলে +5, এখানে 10 দ্বারা গুণন করলে +6, এখানে 10 দ্বারা গুণন করলে +7। সো আমরা বলতে পারি যে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 10 বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করি। তো আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিতে পারি। গ্রাফ পেপারে আমরা জানি x এক্সিস এবং y এক্সিস দিয়ে নিতে হয়। আমরা এর আগেও বলছি যে এটা হচ্ছে প্লাসের x, এটা মাইনাসের x, এটা হচ্ছে প্লাসের y, নিচেরটা হচ্ছে মাইনাসের y, মূল বিন্দু হচ্ছে 0 0। এখন আমাদের এটা হচ্ছে যে মাইনাস, মানে প্রথম যে বিন্দুটা 0.5, 2 দ্বারা গুণন করলে 1, 1 মানে হচ্ছে পজিটিভের দিকে 1 ঘর, যে 0.3টাকে 3 ঘর, অর্থাৎ 3 আসছে, মাইনাস মানে হচ্ছে নিচের দিকে 3 ঘর, তো এটা আসবে হচ্ছে 0.5 এবং -0.3। ঠিক একইভাবে 1 and 0, এটাকে যদি আমরা এই 1টাকে যদি আমি গুণন করি, 2 দ্বারা গুণন করি, তার মানে 2, আর 0টাকে যদি আমি 10 দ্বারা গুণন করি, তাহলে সেক্ষেত্রে 0, 2 and 0। এটাকে যদি, তাহলে 2 and 0 কি হবে, 2 ঘর পর্যন্ত গিয়ে 0 মানে হচ্ছে এই ঘর। এরপর হচ্ছে 2 ঘর, 2 and 0 3 আছে, তাহলে 2 কে যদি 2 দ্বারা গুণন করি, তার মানে 4, আর 0 3 কে যদি 10 দ্বারা গুণন করি, তাহলে 3। 4 বলতে 2 3 4, 4 যে 3 ঘর বলতে 3 ঘর উপরে 2 3, এই ঘরটা পর্যন্ত আসবে। এরপর আছে 3 and 0.5, তাহলে 3 কে যদি আমি 2 দ্বারা গুণন করি, তাহলে 6, আর 0.5 কে যদি 10 দ্বারা গুণন করি, তাহলে 5, 6 ঘর যেতে হবে, 4, 6 ঘর যে 5 ঘর, 5 ঘর বলতে 3 2 5, এই বিন্দুটা হবে হচ্ছে 3 and 0.5। এরপর আসে 4 and 0.6, তার মানে হচ্ছে 4 দুগুণে 8 আর 6, 8 ঘর, 6 ঘর তো এটাই ছিল, 8 ঘর আর 6 ঘর, তাহলে এই বিন্দুটা। এরপরটা আসবে ঠিক এই বিন্দুটা, দেখতেই পাচ্ছেন যে এইদিকে এই 2 ঘর এসে উপরেরটা, এদিকে 2 ঘর এসে উপরেরটা, এইদিকে 2 ঘর এসে উপরেরটা। সো আলটিমেটলি বোঝাই যাচ্ছে। সো এই বিন্দুটা হচ্ছে 5 and 0.7। সো এই রেখাটা পাইলাম। এটাকে আমরা যদি ফ্রি হ্যান্ডে একটু যোগ করে দিই, ফ্রি হ্যান্ডে যোগ করার চেষ্টা করবেন যতটুকু করা যায়, এভাবে যোগটা করে দেবেন, এবং অবশ্যই সামনের দিকে একটা তীর চিহ্ন দিয়ে নিতে হবে। সো আমরা এই যোগটা করে এই জায়গাটাতে একটা তীর চিহ্ন দিয়ে নিতে পারি। সো এই ছিল 22তম পর্বের সমাধান। আশা করি এই সমাধানের ক্ষেত্রেও কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।